আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমার এই যে গ্রুপ কেমিস্ট্রি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, গ্রুপ কেমিস্ট্রি, এখানে এই যে মৌলগুলো কে কার সাথে বিক্রিয়া করবে, তারপরে কেন করবে, এগুলো আমরা জানতে পারবো। আসলে মৌলগুলোর যে বৈশিষ্ট্য বা বিক্রিয়া, এটা কিসের উপর নির্ভর করে? সেটা হলো তার যে আহ, বহিঃশক্তি স্তরের যে ইলেকট্রন বিন্যাস, এইটার উপর নির্ভর করে। বুঝতে পেরেছো? জি আহ জি স্যার। তো যেমন আমরা মৌলগুলোকে কয়টা ভাগে ভাগ করতে পারি? আমরা শোনো, এফ ব্লক মৌল কিন্তু তোমার সিলেবাসে নাই। আহ এমনি খালি এফ ব্লক মৌল কি অতটুকুই তোমাদের জানা দরকার, এর বেশি আর কিন্তু এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ডি ব্লক মৌল। এস ব্লক, ডি ব্লক আর পি ব্লক। কিন্তু ডি ব্লক জি নিয়ে স্যার। অনেক প্রশ্ন আসে। তোমার এটার পরেই আমি ডি ব্লক মৌল পি নিয়ে আজকে একটু আলোচনা করব। যেমন ধরো নাইট্রোজেন আছে, নাইট্রোজেন গ্রুপ যেটা, তারপরে আছে অক্সিজেন গ্রুপ, তারপরে হ্যালোজেন। এই তিনটা গ্রুপ খুব ইম্পর্টেন্ট। হুম। কার্বন গ্রুপ, কার্বন গ্রুপ তো এটা হলো 14 নাম্বার। তারপরে হলো 15-এ আছে নাইট্রোজেন গ্রুপ, তারপর 16-এ অক্সিজেন গ্রুপ, আর 17-এ হলো হ্যালোজেন গ্রুপ। তো আচ্ছা, পর্যায় সারণীতে মেইন গ্রুপ মৌল বলতে কোনটাকে বোঝানো হয়? এটা কি জানো মেইন গ্রুপ মৌল কি? তো এটা তো 18 নম্বর গ্রুপের মৌলগুলো না? না, মেইন গ্রুপ মৌল হলো তোমার যে ব্লক হিসাবে যদি বলি, তাহলে এস ব্লক, পি ব্লক এবং এস আর পিটাকে আমরা মেইন গ্রুপ বলি। বুঝতে পেরেছো? আর ডি ব্লক, ডি ব্লকের যে তৃতীয় যে সারিটা আছে, যেমন স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এই পর্যায়টাকে আমরা স্টাডি করব। এই আর অন্য দেখো, আমরা গ্রুপ 14-এর পি ব্লক মৌল, এটাকে আমরা কার্বন গ্রুপও বলি। এই 14-এর মধ্যে এই দুটো মৌল খুব ইম্পর্টেন্ট, একটা হলো কার্বন আর একটা হলো সিলিকন। সিলিকন। আর জার্মেনিয়ামের কথা তো আমি বলছিলাম, তাই না? তো হ্যাঁ স্যার। এই সিলিকন আর জার্মেনিয়াম, টিন, লেড, এগুলো মোটামুটি ব্যবহৃত হয়। কিন্তু কার্বন হলো সমস্ত জৈব যৌগ, এই যে লিভিং প্ল্যান্ট, সবকিছুর মধ্যেই কার্বন আছে। বলা যায় যে পুরা পৃথিবীতে যে যত জীবজগৎ আছে, ওইটার মূলে আছে কার্বন, কার্বনের যৌগ। বুঝতে পেরেছো? এই জন্য কার্বনের যৌগ কি কি বলা হয়? জৈব যৌগ বলা হয়। আর সিলিকনের তো বর্তমানে সেমিকন্ডাক্টর হিসাবে অনেক অনেক কিছু, বিশেষ করে ইলেকট্রনিক জগতে সিলিকন, জার্মেনিয়াম, তারপরে বোরন, ফসফরাস, এগুলো। হুম। তো এই কার্বন গ্রুপের যে মৌলগুলো, এগুলো আমরা দেখলাম। আহ এখানে এদের বাইরের শেলে কয়টি করে ইলেকট্রন আছে? এই যে যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাসটা তুমি দেখো এখানে, এইটা হলো তাদের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস। দেখো এখানে প্রত্যেকের বাইরের সেলে কি 4টা করে ইলেকট্রন আছে না? মাঝে মধ্যে যে যখন তোমার ওই নেটটা কেটে যায়, ছেড়ে ছেড়ে যায়, তখন এই হ্যাঁ স্যার। অবস্থা হবে আর কি। আচ্ছা, আমরা আমরা যে আহ, এখানে এদের কমন ইলেকট্রন বিন্যাসটা দেখো, যে বাইরের শেলে কি আছে, 4টি করে ইলেকট্রন আছে এবং s2p2 হিসাবে। তাইলে এখন পি অরবিটালে আর কয়টা ইলেকট্রন নিলে অষ্টক পূর্ণ হয়? পি স্যার অরবিটালে যদি আর 4টা। 4টা নিলেই, এই কারণে এই কার্বন গ্রুপের যে মৌলগুলো আছে বা কার্বন ফ্যামিলি, এদের কমন যোজনী হলো 4। আবার 2ও হয়। যদি আমরা ইলেকট্রন শেয়ার করি, যে 4টা ইলেকট্রন আছে এখানে, এই 4টা, এই 4টার থেকে সে ইচ্ছা করলে 2টাও শেয়ার করতে পারে,
অথবা 4টাও শেয়ার করতে পারে, এই কারণে এদের যোজনী কি হয় 2 অথবা 4। 4। আচ্ছা, ইলেকট্রন শেয়ারিং মানে কি? যে একটা লুইস ডট স্ট্রাকচার বলে একটা আছে, সেটা হলো যেমন কার্বনের বাইরে শেলে 4টা ইলেকট্রন আছে। এই 4টা ইলেকট্রনকে আমি এই যে এখানে একটা ইলেকট্রন, এই উপরে একটা ইলেকট্রন দিলাম, আর এখানে একটা, এই 4টা ইলেকট্রন দিতে পারি। এই 4টা থেকে সে ইচ্ছা করলে 2টো শেয়ার করতে পারে, আবার 4টাও শেয়ার করতে পারে। শেয়ারিং মানে কি, যে অন্য আরেকটা পরমাণুর সাথে আচ্ছা, অন্য আরেকটা পরমাণুর যদি 4টা ইলেকট্রন থাকে এবং তার সাথে যদি সে শেয়ার করে 4টা, তাইলে কি হয়, অষ্টক পূর্ণ হয় না? হ্যাঁ স্যার। এটাকে আমরা বলি অক্টেট রুল। মানে প্রত্যেক পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, নাইলে বর্জন করে, অথবা শেয়ার করে বাইরের সেলে কি হতে চায়, 8টা অষ্টক ইলেকট্রন পূর্ণ। নিষ্ক্রিয় মৌলের কাঠামো পেতে চায়। এটাকে বলা জি হয় স্যার। অষ্টক তত্ত্ব, রাসায়নিক বন্ধনের অক্টেট রুল। বুঝতে পেরেছো? তো জি স্যার। এদের কমন যোজনী হলো S2P2। তাহলে এই কারণে এরা বাইরের সেলে হয় 4টা নেয়, নাইলে 4টা শেয়ার করে। হ্যাঁ, জি স্যার। কিন্তু 4টা ইলেকট্রন নেওয়াটা অনেক মানে শক্তির প্রয়োজন। এই কারণে 4টা সাধারণত নেয় না, কি করে, শেয়ার করে, 2টা শেয়ার করে, নাইলে 4টা শেয়ার করে। এই কারণে এদের কমন যোজনী হলো 2 অথবা 4। 4। এখানে আমাদের পড়ার বিষয় হলো মূলত তোমার কার্বন, সিলিকন, টিন এবং লেড। টিন ও লেড, কিন্তু এই টিন আর লেড কিন্তু ধাতু। টিন আর লেড কি, ওই যে ধাতু। আমি বলছিলাম বেসিক মেটাল, এরা হলো বেসিক বেসিক মেটাল। মেটাল। আচ্ছা, বেসিক মেটাল বলতে কি বুঝায়, এটা আমি ওদিন পুরো ক্লিয়ার করি নাই। অর্থাৎ আমাদের যে পরিচিত যেগুলিকে আমরা ধাতু বলি, আমাদের জি স্যার। সামনে যেগুলো বিভিন্ন ধাতব জিনিসপত্র আছে, ছুরি, কাঁচি, দা, লোহার জিনিসপত্র আছে, তারপরে আমরা অর্নামেন্টস পরি, যেসব ধাতুগুলো আমরা ব্যবহার করি ওগুলিকে আমরা বলি বেসিক মেটাল। আবার এমন কিছু মেটাল আছে যে তার নাম জানি, কিন্তু সেটা চিনিও না, ব্যবহারও করি না। জি স্যার। বলেন। সাদিয়া বর্ষা জয়েন করেছে, সে তো অনেকদিন পরে ক্লাসে আসলো। হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে বেসিক মেটাল বলতে আমরা কি বুঝি? বেসিক মেটাল হলো যেসব মেটালগুলো আমাদের পরিচিত, অর্থাৎ আমরা ব্যবহার করি, বিভিন্ন কাজে ব্যবহার করি, এগুলি হলো বেসিক মেটাল। তাহলে লোহা একটা বেসিক মেটাল, টিন একটা বেসিক মেটাল, লেড একটা বেসিক মেটাল, অ্যালুমিনিয়াম একটা বেসিক মেটাল, গোল্ড একটা বেসিক মেটাল, তাই না? জি স্যার। তো এই হলো বেসিক মেটাল। তাইলে এখানে কার্বন অধাতু, সিলিকন হলো অপধাতু, জার্মেনিয়ামও অপধাতু, এই গ্রুপের যে মৌলগুলো আছে। অপধাতু কি, এখানে এই যে সংজ্ঞাটা আমি অলরেডি এখানে দিয়ে রেখেছি। হ্যালো। জি স্যার। সাদিয়া বর্ষা আসছে, কিন্তু ও তো মানে মিউট জি স্যার, করে আমি রাখছে। আছি, শুনতেছি। হ্যালো। জি স্যার। সাদিয়া বর্ষা, তুমি জি তো, স্যার। হ্যাঁ, তুমি তো অনেকদিন পরে ক্লাসে জয়েন করলাম। জি স্যার। এতদিন ক্লাস করো নাই, তাইলে পড়াগুলো কি করেছো? আমি তো সামনে পরীক্ষা নিব। আচ্ছা, ঠিক আছে। স্যার, আমাদেরকে কি কলেজ থেকে অ্যাসাইনমেন্ট দিবে? অ্যাসাইনমেন্ট না, আমরা নিজেরা উদ্যোগ নিয়ে এই পরীক্ষা নিব। আর এখন তো খোলাটা ঈদের আগে আর খোলা হচ্ছে না, ঈদের পরে আবার পরিস্থিতি বুঝে ডিসিশন দেওয়া হবে। হুট করে স্যার, তাহলে এক্সাম আমরা কিভাবে দেব? এক্সামের ব্যবস্থা হয়ে যাবে। সেকেন্ড ইয়ারের তো অলরেডি ব্যবস্থা করে ফেলছে, ওদের একটা শর্ট সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তোমাদেরও মনে হয় ওইভাবেই আগাচ্ছে। তো কিন্তু তোমাদের এখন পরে রাখা দরকার, কারণ হলো খালি সার্টিফিকেট পেলেই তো হবে না,
তুমি আবার ইন ফিউচার ভর্তি পরীক্ষা আছে, তারপরে পরবর্তী পড়াশোনার জন্য তোমাকে শিখতেই হবে, বুঝতে পেরেছো? এখন কেউ যদি জি বসে স্যার। থাকে যে আমি এই করোনার কারণে একটা সার্টিফিকেট তো পেয়ে যাবই, এটা নাও হতে পারে। যারা হয়তো পেয়ে গেছে এরা পরিস্থিতির কারণে পেয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, অপধাতু কি এই জিনিসটা দেখো, এখানে সিলিকন একটা অপধাতু। এই যে এখানে অপধাতুর যে সংজ্ঞাটা আমি দিয়ে রাখছি, দেখো কিছু ধর্ম হলো ধাতুর মতো, আবার কিছু ধর্ম অধাতুর অধাতুর মতো। মতো। অধাতুর এরা হলো মতো। অপধাতু, যেমন সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, এরা হলো অপধাতু। অপধাতু। আচ্ছা, আরেকটা হলো গ্রুপ 14 এর মৌলগুলোকে আমরা কি বলি? কার্বন ফ্যামিলি বলি। এদের কমন ইলেকট্রন বিন্যাসটা হলো NH2NP2। NH2NP2, এখানে n এর মান 2 থেকে 7, 7 অর্থাৎ 2s2 2p2 থেকে শুরু করে 7s2 7p2 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস হতে পারে। এদের কমন যোজনী কি? কমন যোজনী হলো 2 এবং 4, আর জারণ সংখ্যা হলো +2 অথবা +4। মনে করো কার্বনের যোজনী 2 4, কিন্তু কার্বনের সাথে যদি একটা ঋণাত্মক মৌল যুক্ত হয়, যেমন ধরো কার্বনের সাথে যদি ক্লোরিন যুক্ত হয়, সেখানে কার্বন পজিটিভ হয়ে যাবে। কি বুঝতে পেরেছো? জারণ সংখ্যা মানে কি? যে কটা ইলেকট্রন সে শেয়ার করে কিন্তু অন্যদিকে চলে যায়। যেমন কার্বনের তড়িৎ ঋণাত্মকতার চেয়ে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত? 3, আর কার্বনের হলো 2.5। তো এই কারণে দেখো কার্বন আর ক্লোরিন যদি যুক্ত হয়, হ্যালো, জি স্যার। হ্যাঁ, জি এখন স্যার। দেখো কার্বন আর ক্লোরিন যুক্ত হয় কি তৈরি করে? আচ্ছা, কার্বনের সাথে যদি ক্লোরিন যুক্ত হয় তাহলে কি তৈরি হয়? CCl4, তাই না? তাহলে এখানে জি স্যার। কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী হলো 4 আর ক্লোরিনের যোজনী হলো 1। তাই এখন ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই কারণে তার জারণ মান কি হবে? এখানে -4, 4টা ক্লোরিনের জারণ মান -4, একটা কার্বনের জারণ মান হলো +4, তাই না? তাহলে +4 -4, এই 4টা ক্লোরিনের জারণ মান হলো -4, তাহলে একটার কত হবে? -1 না? হ্যাঁ স্যার। শুনো, কার্বনের জারণ সংখ্যা এখানে +4 হইলে কেন? কার্বনের চেয়ে ক্লোরিনের জারণ তড়িৎ ঋণাত্মকতা বেশি। কার্বনের কত? কার্বনের হলো 2.5 তড়িৎ ঋণাত্মকতা, আর ক্লোরিনের জি স্যার। তড়িৎ ঋণাত্মকতা কত? 3.0। তাইলে এরকম দুইটাই অধাতু, কিন্তু এইটার জারণ মান পজিটিভ আর এটার জারণ মান নেগেটিভ। এরকম যদি পার্থক্য থাকে তাইলে কি হয়? যে আমরা সবসময় জানি যৌগে যে বাম দিকে বসে সে হয় ধনাত্মক, আর যে ডানে বসে সে হয় ঋণাত্মক। ঋণাত্মক। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। আমরা এদের কমন ইলেকট্রন বিন্যাস শিখলাম। তারপরের স্লাইডে আমরা যাচ্ছি। দেখো এখানে গ্রুপ 4 এর যে মৌলগুলো আছে, এখানে কার্বনের রূপভেদ। আচ্ছা, রূপভেদ কি এটা কি বলতে পারবো? ইংরেজিতে কি বলা হয়? অ্যালোট্রপ। অ্যালোট্রপ। আর বিষয়টাকে বলা হয় অ্যালোট্রপি, বহুরূপতা। কি বলা হয়? বহুরূপতা। কার্বনের বহুরূপতা মানে কি? প্রকৃতিতে একটা মৌল বিভিন্ন রূপে পাওয়া যায়। আচ্ছা, কার্বন কি কি রূপে পাওয়া যায়? যে এই কাঠপেন্সিলের যে শীষ, তোমরা নিশ্চয়ই কাঠপেন্সিল দেখেছো। জি স্যার। এটাকে কি বলে? এটাকে কাঠপেন্সিলের এই যে ভিতরে যে কালো জিনিসটা থাকে, স্যার সীসা। না, লেড। এইটা হলো গ্রাফাইট। সরি, এটা হলো গ্রাফাইট। গ্রাফাইট। এই গ্রাফাইট আর কোথায় কোথায় আছে? ওই যে ব্যাটারির ভিতরে যে কালো একটা দণ্ড আছে না, হ্যাঁ তো স্যার। গ্রাফাইট। জি স্যার। গ্রাফাইটের ব্যাপক ব্যবহার আছে। তারপরে হলো ডায়মন্ড। এই ছবিটা দিয়ে বুঝতে পারছো এখানে ডায়মন্ড কোনটা? এই যে ডায়মন্ড রিং। মাঝখানটা। আর এইটা হলো, এটা কি? এটা কোল। আমরা যে কয়লা কয়লা।
এটা হলো কোল। তারপরে দেখো এইটা হলো, তাইলে কার্বনের এখানে 3টা রূপভেদ দেখানো হয়েছে। আচ্ছা, বহুরূপতা মানে কি? একই মৌল প্রকৃতিতে যখন বিভিন্ন রূপে অবস্থান করে সেই মৌলটাকে আমরা বলি বহুরূপী মৌল। বহুরূপী মৌল প্রকৃষ্ট উদাহরণ হলো কার্বন, সিলিকন। তারপরে আরো অনেক জার্মেনিয়াম আছে টিন যারা হ্যাঁ বহুরূপ অবস্থায় থাকে, যেমন টিন একটা বহুরূপী মৌল, লেড একটা বহুরূপী মৌল, তারপরে এখানে ফ্লারোবিয়াম ও ফ্লেরোবিয়াম। হুম। তবে জি স্যার। কার্বনের যে রূপভেদ গুলো, এগুলো আমাদের সামনে একেবারে পরিষ্কার। আমরা যে গ্রাফাইট ব্যবহার করি, বিশেষ করে কাঠ পেন্সিল লেখার জন্য যে পেন্সিল ব্যবহার করি, ওইটার যে ভিতরের যে জিনিসটা ওইটা হলো গ্রাফাইট। এছাড়া আমরা যে ব্যাটারি ব্যবহার করি, বিভিন্ন ব্যাটারি, এই ব্যাটারির মাঝখানে যে কালো একটা দণ্ড থাকে সেটা হলো গ্রাফাইট। এরকম একটা দণ্ড থাকে না ব্যাটারির মধ্যে? জি স্যার। এই জি স্যার। জিনিসটা হলো গ্রাফাইট। এটা গ্রাফাইট হলো বিদ্যুৎ সুপরিবাহী। আর ডায়মন্ড কি? ডায়মন্ড অর্নামেন্ট হিসেবে ব্যবহৃত হয়। পৃথিবীর যত পদার্থ আছে সবচেয়ে কঠিন এবং শক্ত পদার্থ হলো ডায়মন্ড। ডায়মন্ড। আর তারপরে হলো কোল। কোলের ব্যাপক ব্যবহার আছে, কোল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়া আরো অনেক। তারপরে আছে কার্বন পাউডার। কার্বন পাউডার কোথায়? ওই যে কার্বন ব্ল্যাক বলি আমরা ওইটাকে। এই যে কালো রং, আমরা যে বিল্ডিং এ কালো রং দেই, এক রকমের কালো পাউডার পাওয়া যায়, সেটা হলো। তারপরে আমরা যে কম্পিউটারে প্রিন্ট করি, সেখানে প্রিন্টারে লেজার প্রিন্টার দিয়ে সেখানে কার্বন পাউডার ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? স্যার একটা কাগজটাকে কোশ্চেন। জি স্যার। বলো। স্যার কার্বনের যোজনী তো স্যার 2ও হয় 4ও হয়, তাহলে স্যার আগে ক্লোরিন এর ক্ষেত্রে আমরা 4 ব্যবহার করলাম কেন স্যার? আমরা তো 2ও ব্যবহার করতে পারতাম। কার্বন কার্বন টেট্রাক্লোরাইড, কার্বনের সাথে যখন ক্লোরিন যুক্ত হয় তখন এটা যোজনী 4ও হয়। আবার কার্বনের সাথে যে 2টা যুক্ত হয় না ক্লোরিন, তা না, কার্বন ডাইক্লোরাইডও হতে পারে। বুঝতে পেরেছো? কিন্তু কার্বনের জি যোজনী, জি স্যার। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে, যেমন দেখো কার্বন আর অক্সিজেনে মিলে কি হয়? কার্বন মনোক্সাইড, তাই না? আবার জি স্যার। আবার যদি বেশি পরিমাণ অক্সিজেন কার্বনের সাথে যুক্ত হয়, কার্বন ডাইঅক্সাইড হয়। কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। তাইলে এইটা অবস্থার প্রেক্ষিতে এই অক্সিজেনের পর্যাপ্ততা, অক্সিজেন যদি বেশি হয়, বেশি পরিমাণে থাকে একটা জায়গায়, তখন কার্বন ডাইঅক্সাইড হয়। আর যেখানে অক্সিজেনের অভাব হয় সেখানে কার্বন মনোক্সাইড হয়। তাহলে স্যার কার্বনের এখানে এই জন্য শোনো, স্যার আমাদের এই জন্য কার্বন অবস্থা বেসিসে তার যোজনীকে কি করতে পারে? পরিবর্তন করতে পারে। জি স্যার। হ্যাঁ, স্যার আমার বইটাতে স্যার 2 আর 4 তো আছেই স্যার, এর সাথে স্যার -4ও আছে। মাইনাস -4 দিয়ে কি বুঝাইছে স্যার? না, +4 -4 ওইটা হলো জারণ মান। আচ্ছা, আমি হ্যাঁ স্যার, একটা কথা বলি। এখানে কার্বন, তার যোজনী হলো 4। এখানে দেখো এই যে 4টা এখানে। এখন কার্বনের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয়, তখন তার হাইড্রোজেনের, এই যে যদি হাইড্রোজেন যুক্ত হয়, এদিকে দেখো তো এখানে এখানে কার্বনের জারণ মান হবে তোমার মাইনাস, আর হাইড্রোজেনের জারণ মান হবে প্লাস। কেন হবে এটা বুঝতে পারো? কার্বনের জারণ মান, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন তার নিজের দিকে টানার যে ক্ষমতা, সেটা হলো 2.5, আর হাইড্রোজেনের হলো 2.1। বুঝতে পেরেছো? এখন যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে হলো ঋণাত্মক, আর যার কম সে হলো ধনাত্মক। তো আমি যদি এখানে ক্লোরিন লিখতাম, সি লিখে 4টা ক্লোরিন, এখানে ক্লোরিন লিখতাম, তাইলে এখন ক্লোরিন এরকম 4টা না? জি স্যার। হ্যালো, জি স্যার। 4টা। তো 4টা হলে এখন তুমি বলো ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত? আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা কি? বন্ধনের ইলেকট্রন তার নিজের দিকে টানার ক্ষমতা। বুঝতে পেরেছো? তো তাইলে এখানে এই বন্ধনের ইলেকট্রন জি কার্বনের স্যার। দিকে সরে যাবে না? হ্যাঁ স্যার।
তাহলে এই কারণে এটা হবে নেগেটিভ আর এটা হবে পজিটিভ। পজিটিভ। জারণ মান সেক্ষেত্রে শোনো, বন্ধন ইলেকট্রন যার দিকে সরে যায় তার জারণ মান হলো নেগেটিভ। আর এখানে তো হাইড্রোজেনের যোজনী 1, কার্বনের যোজনী 4, কিন্তু এটা -4, তাই না? কেন হয় দেখো, এখানে এই যে CCl4 লিখলাম আমি, সি তারপরে লিখলাম Cl4, তাইলে এখানে বোঝা যায় যে কার্বনের যোজনী কত, 4। তাইলে এইটাকে আমি, এটা যেহেতু বাঁ দিকে আছে এটাকে আমি লিখলাম +4, তাইলে কাজী এটা কি হয়ে যাবে, -4 হবে না? হ্যাঁ স্যার। তো 4টার যদি -4 হয় তাহলে একটার কত হবে, -1 হবে না? জি স্যার। তাইলে এখানে কার্বনের জারণ মান হলো +4 আর ক্লোরিনের জারণ মান হলো -1। যদিও এরা অধাতু, কিন্তু আমরা এমনি যদি আয়নিক যৌগে এটা স্পষ্ট, যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম আর ক্লোরিন এটা পজিটিভ, এটা হলো পজিটিভ আর এটা নেগেটিভ, তাহলে তার জারণ মান হলো -1 আর তার জারণ মান হলো +1। আচ্ছা, জারণ সংখ্যা হলো যে কটা ইলেকট্রন দান করে অথবা গ্রহণ করে অথবা শেয়ার করে, সেটা হলো জারণ মান। এই শেয়ারের ফলেও তো চার্জ, ইলেকট্রন শেয়ার করেও কি করতে পারে, চার্জ লাভ করতে পারে। ইলেকট্রন শেয়ার করেও কি করতে জি পারে, স্যার, যেমন দেখো চার্জ হাইড্রোজেন লাভ আর করতে ক্লোরিন, পারে। 1 মিনিট, হাইড্রোজেন আর ক্লোরিন ইলেকট্রন শেয়ার করে কি তৈরি করে, HCl। এখন এখানে কার হাইড্রোক্লোরিক জারণ মান অ্যাসিড। কত, এটার জারণ মান হবে +1 আর এটার জারণ মান হবে -1। আর যোজনী বললে আমি বলবো এটার যোজনী +1, এটার যোজনীও +1 বলবো না আমরা, +1। এটার যোজনী 1, এটার যোজনীও 1। যোজনী আর জারণ সংখ্যার মধ্যে পার্থক্য কি, এটা কি বুঝতে পেরেছো? চার্জ জি স্যার। আমরা যদি পজিটিভ নেগেটিভ লিখে যদি আমরা যোজনী লিখি তাহলে সেটা হয় যে জারণ সংখ্যা, আর যদি প্লাস মাইনাস কোনো কিছু না লিখে লিখি সংখ্যা তাহলে সেটা হয় যোজনী। আচ্ছা, তাহলে অক্সিজেনের যোজনী কত বলো দেখি? অক্সিজেনের যোজনী হলো 2, তাই না? আর জারণ মান কত, জারণ মান কত হবে, -2। অক্সিজেনের জারণ মান হবে -2। কেন -2 বলো দেখি? অক্সিজেনের বাইরে ছেলে কয়টা ইলেকট্রন আছে, 6টা না? জি স্যার। অষ্টক পূর্ণতার জন্য সে কি করবে, 2টা ইলেকট্রন গ্রহণ করবে, এই কারণে ইলেকট্রন গ্রহণ করলে হয় মাইনাস। আর আচ্ছা, তাহলে ক্যালসিয়ামের জারণ মান কত হবে? ক্যালসিয়ামের যোজনী হলো 2, তাহলে এটা দুটো ইলেকট্রন ছেড়ে দিবে না? জি স্যার। তো এই কারণে জি তার স্যার। জারণ মান হলো +2। তোমরা কি এটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। স্যার ক্যালসিয়াম আমার প্লাসটা না লিখি তাহলে স্যার এটা যোজনী হয়ে যায়। প্লাস না লিখলে যোজনী হয়ে যাবে। আচ্ছা, আমি যদি এখানে ক্যালসিয়াম ক্লোরাইড লিখি Ca বা ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এখানে প্রত্যেকের যোজনী কত বলো দেখি? 2। কিন্তু জারণ মান হলো এটার +2 আর এটার এটা -2। এটাতে কি বোঝায়, ক্যালসিয়াম দুটো ইলেকট্রন অক্সিজেনকে দিয়েছে আর অক্সিজেন দুটো আর অক্সিজেন গ্রহণ করছে। গ্রহণ করছে। তাহলে বুঝতে পেরেছো যে জি ইলেকট্রন স্যার। দিলে হয় পজিটিভ জারণ মান আর ইলেকট্রন গ্রহণ করলে হয় নেগেটিভ জারণ মান। নেগেটিভ আচ্ছা, জারণ মান। এখন যদি ইলেকট্রন গ্রহণ বর্জন কোনোটাই না হয়, শেয়ার হয়, তখন যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার হবে নেগেটিভ, আর যার তড়িৎ ঋণাত্মকতা কম তার হবে পজিটিভ। ক্লিয়ার? স্যার আপনি এটাকে বললেন হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, কিন্তু স্যার আমার বইয়ে দেওয়া 2.2। স্যার আপনি যেটা লিখছেন 2.1। আচ্ছা, আমরা তো চার্ট দেখবো, এখানে আমরা পরে চার্ট দেখবো। 2.1 স্যার তড়িৎ ঋণাত্মকতার যে মান এটা আমরা মনে রাখবো কিভাবে? 2.5, 2.1 আমি এগুলো শিখাই দিব, আমি সামনের ইয়েতে আমি সেটা তোমাদের কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা কত এটা আমি মনে, মানে তুমি ব্যবহার করতে করতে এটা মনে হয়ে যাবে। যেমন কার্বনের 2.5, তারপরে ক্লোরিনের 3, ফ্লোরিনের হলো 4,
অক্সিজেনের 3.5, এরকম মনে রাখতে হবে কিছু কিছু জিনিস। অক্সিজেনের ফাইজা কি বলতে চাচ্ছে? হ্যাঁ হ্যালো, স্যার আমরা কি যোজনীর ক্ষেত্রে প্লাস মাইনাস ব্যবহার করব? না, যোজনী সবসময় পূর্ণ সংখ্যা, এখানে কোনো প্লাস মাইনাস লিখি না। যেমন দেখো আমি সালফার ডাইঅক্সাইড লিখলাম, তাইলে এখানে সালফারের যোজনী হলো 6 বা 3। আমরা সালফার ডাইঅক্সাইড লিখি এখানে, এটাতে কি বোঝায় বলো দেখি? সালফারের যোজনী হলো 4 আর অক্সিজেনের যোজনী হলো 2। 2 তো 4 আর 2 কাইটে এখানে 2 লিখছি। তাইলে এখানে কিন্তু আমরা যদি জারণ মান লিখি তাইলে এইটা হবে +4 আর এই দুটো অক্সিজেনের হবে -4। তো 2 দিয়ে যদি -4 কে ভাগ করি তাহলে কত হবে? -2 হবে না? জি স্যার তাহলে এখানে অক্সিজেনের জারণ মান হলো -2 আর সালফারের জারণ মান হলো +4। +4 অথচ এখানে কিন্তু ইলেকট্রন আদান প্রদান হয় না, হয়েছে কি? শেয়ার, ইলেকট্রন শেয়ার হয়েছে। কিন্তু সালফারের তড়িৎ ঋণাত্মকতা হলো 2 খুব সম্ভবত 3 বা এরকম কিছু, আর অক্সিজেনের হলো 3.5। তাইলে এটার জারণ মান অনেক বেশি না? তার হ্যাঁ, তড়িৎ স্যার। ঋণাত্মকতা বেশি। অর্থাৎ এখানে দেখো সালফার আর অক্সিজেন যে বন্ধন হবে, এই বন্ধনের যে ইলেকট্রনটা কার দিকে সরে যাবে? অক্সিজেনের দিকে। আর সালফারের দিকে থেকে অক্সিজেনের দিকে সরে যাবে, যার কারণে তার জারণ মান হবে প্লাস আর এটার জারণ মান হবে মাইনাস। আচ্ছা, এটা আমরা জারণ সংখ্যা নিয়ে পরে ক্লাসগুলোতে আলোচনা করব। আমরা কার্বন গ্রুপের যে বিভিন্ন বহুরূপতা এটা আমরা দেখলাম। এরপরে আমরা যাই, এখানে দেখো কার্বনের যে বহুরূপভেদ, দেখো গ্রাফাইটে বিদ্যুৎ পরিবাহী, তারপরে হলো ডায়মন্ড, তারপরে হলো ফুলারিন। প্রায় 7টা কার্বন পরমাণু একটা ফুটবলের মতো যৌগ তৈরি করেছে। এটাকে বলা হয় ন্যানো টিউব। মানে পরমাণু দিয়ে যদি আমি টিউব বানাই, ওই টিউবটা কি খুব সূক্ষ্ম হবে না? এই কারণে এটাকে বলা হয় ন্যানো টিউব। এখানে দেখো ABC এগুলো সব দেয়া আছে। তোমার গ্রাফাইটের এটা হলো ডায়মন্ডের স্ট্রাকচারটা দেখো, গ্রাফাইটের স্ট্রাকচার। গ্রাফাইটের এদিকে দেখো যে গ্রাফাইটের যে স্ট্রাকচারটা, সেটা হলো যে একটা কার্বন পরমাণু 4টা ইলেকট্রন আছে না? জি স্যার। 4টা ইলেকট্রন আছে। একটা কার্বন পরমাণুর মোট ইলেকট্রন আছে কয়টা? 4টা। 4টার মধ্যে যদি সে 3টা বন্ধন করে, অর্থাৎ একটা কার্বন পরমাণু আরো 3টা কার্বনের সাথে যুক্ত হয়, তাহলে এখানে একটা কার্বন, দেখো একটা কার্বন পরমাণু আরো 3টা কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়। এখানে সি, তারপরে হলো এখানে একটা সি, এদিকে সি। তোমরা এখানে এই ছবিটা দেখো, এক একটা ফোঁটা হলো এক একটা কার্বন পরমাণু। একটা কার্বন পরমাণু আরো কয়টা কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়? 3টা। 3টা। আর আরেকটা ইলেকট্রন এখানে থেকে যায় না? জি স্যার। একটা কার্বন পরমাণু কি করে? আরো 3টা কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়। আমি ক্লোরিন লিখে ফেলি, এই জন্য বারবার মুছে ফেলতেছে। তাহলে একটা কার্বন পরমাণু কয়টা? একটা কার্বন পরমাণু আরো কয়টা কার্বন পরমাণুর সাথে? 3টা। তাহলে স্যার কার্বনের তো হলো আরেকটা হাত খালি থাকে না? আরেকটা ইলেকট্রন থেকে যায়। মানে কার্বনের যে 4টা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন ফ্রি থেকে যায়। এই জন্য গ্রাফাইট কি করে? বিদ্যুৎ পরিবহন করে। এদিকে দেখো, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, আর এখানে একটা কার্বন। তাহলে এই কার্বন আরো আবার 3টা কার্বনের সাথে যুক্ত হয়। বুঝতে পেরেছো? তাহলে প্রত্যেকটা কার্বনে কি হয়? একটা করে ইলেকট্রন থেকে যায় না? 4টা ইলেকট্রনের মধ্যে সে 3টা ব্যবহার করে, আর একটা করে ইলেকট্রন কার্বনের মধ্যে থেকে যায়।
এই ইলেকট্রনটাই কি করে একটা স্তর থেকে অন্য স্তরে ঘুরে বেড়ায়, এই কারণে গ্রাফাইট বিদ্যুৎ সুপরিবাহী। এটা কি বুঝতে পেরেছো গ্রাফাইট কেন বিদ্যুৎ সুপরিবাহী? আর ডায়মন্ডে কি করে, একটা কার্বন পরমাণু আর তার 4টা কার্বনের সাথে যুক্ত থাকে। কয়টা কার্বনের সাথে? 4টা কার্বন। 4টা। তাহলে 4টা কার্বনের সাথে যুক্ত থাকে, এই কারণে তার মধ্যে আর কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। এর মধ্যে কি থাকে না? মুক্ত কোনো ইলেকট্রন থাকে না। এই যে দেখো একটা কার্বন পরমাণু আরো বাকি, এখানে লক্ষ্য করো একটা কার্বন পরমাণু বাকি কয়টা কার্বনের সাথে যুক্ত থাকে? আরো 4টা। তাইলে এখানে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। আর এখানে প্রতিটা কার্বন পরমাণুতে কি করে, একটা করে ইলেকট্রন ফ্রি থেকে যায়। তো ওই ইলেকট্রনটাই তোমার বিভিন্ন স্তরে ঘুরে বেড়ায়, এই কারণে গ্রাফাইট হলো বিদ্যুৎ সুপরিবাহী। বুঝতে পেরেছো? তোমরা ক্লাস 10-এ অথবা অন্যান্য ক্লাসে অলরেডি পড়েছো যে গ্রাফাইট বিদ্যুৎ সুপরিবাহী কেন। কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরের স্লাইডে আমরা যাই। এখানে দেখো ক্যাটিনেশন বলে একটা জিনিস আছে। ক্যাটিনেশন মানে কি? একটা মৌলের পরমাণু তার অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার বিষয়টা। যেমন একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়, আবার অসংখ্য কার্বনের সাথে যুক্ত হতে পারে। যেমন দেখো এখানে কয়টা কার্বন যুক্ত হচ্ছে পরস্পর? 4টা। 4টা। আর বাকি হাত একটা করে 2টা করে ফাঁকা আছে না? এটার আছে 3টা হাত ফাঁকা, এটার আছে 2টা, এটার 2টা, এটার 3টা, তাই না? জি স্যার। তাইলে কোন মৌল নিজেদের মধ্যে এবং একই সাথে অন্য মৌলের সাথেও যুক্ত হতে পারে, যে বিষয়টা সেটি হলো ক্যাটিনেশন। যেমন সিলিকন নিজেদের মধ্যেও যুক্ত হতে পারে, আবার অন্য মৌলের সাথেও যুক্ত হতে পারে। তাহলে এই জিনিসটাকে আমরা বলি ক্যাটিনেশন। আচ্ছা, ক্যাটিনেশনের যে ব্যাপারটা সেটা এখানে দেখো। এখানে দেখো 3টা কার্বন পরস্পর একসাথে যুক্ত হয়েছে, আর বাকি হাতগুলিতে হাইড্রোজেন যুক্ত হতে পারে না? হ্যাঁ স্যার। তারপরে এখানে 6টা, আর বাকি হাতগুলিতে অন্য মৌল যুক্ত হতে পারে। এইটাকে আমরা বলি কার্বনের ক্যাটিনেশন, আর এটা হলো সিলিকনের ক্যাটিনেশন। আচ্ছা, সিলিকন কি তোমরা দেখছো? স্যার বদ্ধ শিকলের ধুলা মানে লাস্টের চিত্রটা বুঝতে পারলাম না। এটা? হ্যাঁ স্যার, এটা কিভাবে? স্যার এমন কেন, ক্যাকটাসের মতো লাগতেছে। হোক, এখানে আমি হাইড্রোজেনও বসাতে পারি। শোনো, এখানে এই চক্রাকার মানে কি? এই যে 3টা কার্বন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন প্রত্যেকটা কার্বনের 2টা হাত হয়েছে, আর 2টা হাত ফাঁকা রয়ে গেছে না? জি স্যার। এটার আর 2টা হাত ফাঁকা রয়ে গেছে না? তাইলে এই হাতগুলোতে আমি হাইড্রোজেন বসাতে পারি না? জি স্যার। জি স্যার। এগুলিতে যদি আমি হাইড্রোজেন বসাই, তাহলে যৌগটা আমি কি পাবো বলো দেখি? এখানে যদি আমি হাইড্রোজেন বসাই, তাহলে এই যৌগটা আমরা পাবো CH2, তারপরে আবার এখানে সি, এখানে লিখলাম H2, এখানে আমরা লিখতে পারি CH2। এই স্যার H2C। হ্যাঁ, এই যে প্রত্যেকটা সি এর সাথে CH2 না? H2C আর CH2 তো একই কথা। তো আমি এই পাশ ভিতর দিয়ে না লিখে বাইরে দিয়ে লিখছি। কি বুঝতে পেরেছো? জি স্যার। ভিতর এখানে এটা কি অ্যাকচুয়ালি? এটা CH2, এটার নাম হলো সাইক্লোহেক্সিন। এটার নাম হবে, যদি হাইড্রোজেন বসাই তাহলে সাইক্লোবিউটেন, এটার নাম সাইক্লোপ্রোপেন। তোমাদের জৈব রসায়ন আমি পড়াবো, ওগুলোর নামকরণ কিভাবে করে ওগুলো শিখাবো। হ্যাঁ, আচ্ছা, এরপরের স্লাইডে যাই আমরা। আচ্ছা, বালু দেখছো? এখানে বালুর ছবি দেখিয়েছে। বালু মানে কোনটা? সাদা রঙের বালু। এই বালু মানে হলো সিলিকন ডাইঅক্সাইড। বালু মানে সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইডের পলিমার অনেকগুলো n সংখ্যক। এটা কত সংখ্যক? n সংখ্যক। n সংখ্যক। ওই যে দেখো এখানে
এই যে একটা এস এর সাথে কয়টা অক্সিজেন? দুইটা। এই না স্যার, একটা অক্সিজেনের সাথে দুইটা সিলিকন। হ্যাঁ, এই যে এইখানে দেখো এই স্ট্রাকচারটা আমি দেখিয়েছি। তো এই অ্যাসো অ্যাসো যে অবস্থাটা, এটা কতবার হয়? এটা বারবার হয়। n সংখ্যক বারবার। অ্যাসো 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 এরকম লিখতে পারবা না? এখানে আবার ও লিখে আবার এরকম হাত বাড়াইয়া আবার এখানে সিলিকন লিখতে পারবা। তাহলে এই যে জিনিসটা, আর এই সিলিকনের বাকি হাতে, এই হাতে আবার কি বসতে পারে? আবার আরেকটা সিলিকন বসতে পারে, এই হাতে আরেকটা সিলিকন বসতে পারে, তাই না? তো যাই হোক, এই যে এখানে দেখো, এখানে পুরো জিনিসটা দেখানো হয়েছে। আচ্ছা, এরপরের স্লাইডে আমি যাই, তোমরা একটু আমাকে এইটা একটু দেখো, এই পয়েন্টস গুলো একটু পড়ো তো। এখান থেকে 5টা পয়েন্ট আছে, এখানে বিক্রিয়াগুলো একটু খেয়াল করো তোমরা সবাই। এই যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, এদের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া কি হয়? হাইড্রাইড। এগুলিকে আমরা কি বলি? হাইড্রাইড। হাইড্রাইড। আমি আলোচনা হাইড্রাইড। করব, তোমরা আগে একটু পড়ো। এখান থেকে একজন পড়ো, আমার শেষ হয়ে যাবে, আমি আবার পরে জয়েন করব। একটু পড়ো। CHIOSN বহুরূপী মৌল। কার্বনের রূপভেদগুলো হলো হিরিক গ্রাফাইট, কয়লা, কার্বন ব্ল্যাক ও ফুলারিন্স। কার্বন ও সিলিকন ক্যাটেনশন ধর্ম দেখায়। ক্যাটেনশনে কার্বন মৌল অন্য এক বা একাধিক মৌলের পাশাপাশি সাথে যুক্ত হয়ে জৈব যৌগ গঠন করে। আচ্ছা, ক্যাটেনেশনকে আমি একটু আগে পড়িয়েছি। ক্যাটেনেশন হলো কোন মৌলের নিজেদের সাথে যুক্ত হওয়া এবং প্লাস অন্যান্য মৌলের সাথে যুক্ত হওয়া, মানে নিজেদের সাথেও যুক্ত হয় আবার অন্য মৌলের সাথেও যুক্ত হয়, সেটাকে আমরা বলি ক্যাটেনেশন। আচ্ছা দেখো, এই গ্রুপ 14 এর যে মৌলগুলো আমি এখানে লিখে রেখেছি, দেখো এরা প্রত্যেকই এই বিক্রিয়াটা শর্টে লিখে রাখছি। কার্বনের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে কি হবে? হাইড্রাইড। এটার নাম কি? এটা স্যার এটার নাম তো মিথেন। মিথেন, রাইট। এটার নাম সিলিকন হাইড্রাইড। এদেরকে আমরা কি বলি? হাইড্রাইড। ক্লিয়ার? আচ্ছা, এখানে এই বাকিগুলো হাইড্রেট তৈরি করে না। কেন করে না জানো? এদের হাইড্রেট খুব একটা স্থায়ী না, কারণ হাইড্রোজেনও পজিটিভ আবার এইটাও পজিটিভ। বুঝতে পেরেছো? জি স্যার। এই কারণে এরা হলো ইলেকট্রন দান করে, হাইড্রোজেন ইলেকট্রন এখানে গ্রহণ করে না। তো কিন্তু কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কি হয়? ইলেকট্রনের শেয়ার হয়। এরা সাধারণত ইলেকট্রন কি করে না? শেয়ার করে না। ধাতুগুলো ইলেকট্রন শেয়ার করে না, বরং ইলেকট্রন দান করে। আচ্ছা, অক্সাইড বলতে আমরা কি বুঝি? কোন মৌলের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় যে জিনিসটা তৈরি হয় সেটা হলো অক্সাইড। এই অক্সাইড গুলোর নাম পড়ো তো একজনে। হ্যালো, অক্সাইড গুলোর নাম পড়ো একটু। এই অক্সাইড গুলোর নাম: কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সিলিকন অক্সাইড, লেড অক্সাইড, সিলিকন আর ডাই পরটা অক্সাইড কি স্যার? আমরা সিলিকন, সিলিকন ডাই অক্সাইড। হ্যাঁ, লেড অক্সাইড আর লেড পার অক্সাইড। এটা কি স্যার? লেড ডাই অক্সাইড পড়বো না, আমরা পড়বো পার অক্সাইড। শুনো, পার অক্সাইড বা লেড ডাই অক্সাইডও পড়লে হবে, কিন্তু পার অক্সাইড এটার নাম। আচ্ছা, এখানে দেখো, এই কার্বন মনোক্সাইড হলো প্রশম, এই দুটা হলো অম্লধর্মী, আর বাকিগুলো হলো ক্ষারকধর্মী। আচ্ছা, তারপরে দেখো এম হ্যালাইড। এম হ্যালাইড মানে কি? যেমন ধরো সোডিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হয়। তো এখানে এম হ্যালাইডের সাথে এদের যে বিক্রিয়া সেখানে কি হয়? যেমন কার্বন বিক্রিয়া হলে কি হয়ে যাবে? এম এর জায়গায় কার্বন চলে আসবে। এম এর জায়গায় কি চলে আসবে? কার্বন। তাইলে কার্বন, সিলিকন, টিন, লেড, হ্যালাইড তৈরি হবে। তার সাথে ধাতুটা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। ধাতুটা
আলাদা হয়ে যাবে। আলাদা। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, আমি যদি এখানে কার্বনের সাথে সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া কি হবে? কার্বনের সাথে সোডিয়াম ক্লোরাইড, তাই না? তাইলে এই সোডিয়াম ক্লোরাইডকে যদি আমি কার্বন দ্বারা বিজারিত করি তাইলে কি হয়ে যাবে? তোমার এখানে এই কার্বন ক্লোরিনের সাথে চলে যাবে, আর এই সোডিয়ামটা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তারপরে প্লাস এখানে তোমার কার্বনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় কার্বন টেট্রাক্লোরাইড হবে। কিন্তু বাস্তবে সাধারণত আমরা অক্সাইডের সাথে এই বিক্রিয়াটা দিয়ে থাকি। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, ওইটাকে বলা হয় কার্বন বিজারণ, Al2O3। এই অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যদি আমি কার্বন দেই তাহলে কি হবে? কার্বন ডাই অক্সাইড হবে আর অ্যালুমিনিয়াম আলাদা হয়ে যাবে। এটাকে বলা হয় কার্বন বিজারণ। এটাকে কি বলা হয়? কার্বন বিজারণ। বিজারণ। এই অ্যালুমিনিয়াম আলাদা হয়ে যাবে আর প্লাস হবে কার্বন ডাই অক্সাইড, তাই না? তাহলে এটাকে আমরা তাহলে এগুলি কি হিসাবে কাজ করে? বিজারক হিসাবে। এগুলি কি হিসাবে কাজ করে? বিজারক হিসাবে। এই যে এখানে কার্বন, সিলিকন, টিন, লেড এরা কি হিসাবে কাজ করে? বিজারক হিসাবে কাজ করে। তারপরে দেখো এদের সাথে যদি আমরা স্টিম মানে কি? পানি বাষ্প বিক্রিয়া দেই তাহলে কি হয়? কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন হয়। স্যার এটা কি শুধু এই দুইটার সাথে বিক্রিয়া করে, অন্য কোনোটার সাথে করে না? না কি স্যার, এখানে তো আর কোনো উদাহরণ দেওয়া নাই। হ্যাঁ, অন্যগুলোর সাথে খুব একটা বিক্রিয়া হয় না, মূলত কার্বনের সাথে স্টিমের বিক্রিয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে। আমরা এই বিক্রিয়াটার ক্ষেত্রে বেশিরভাগ পরিচিত। বুঝতে পেরেছো? এইটা হলো কার্বন বিজারণ বলি আমরা। যেমন দেখো এই যে কার্বনের সাথে পানি, স্টিমটা কি? পানি না? তাহলে কার্বন যদি অক্সিজেনের সাথে নিয়ে নেয় তাহলে এখানে হাইড্রোজেন বেরিয়ে আসবে না? জি স্যার। তাহলে হবে CO। এটাকে বলা হয় পানি গ্যাস বা ওয়াটার গ্যাস। এটাকে কি বলা হয়? পানি গ্যাস। হাইড্রোজেন কয়টা হবে বলো দেখি এখানে? স্যার দুইটা। হ্যাঁ, এখনো হাইড্রোজেন। এই গ্যাসটাকে আমরা কি গ্যাস বলি জানো? ওয়াটার গ্যাস। মানে পানিকে যদি আমি কার্বনের সাথে উত্তপ্ত করি তাহলে দেখা যায় যে একটা গ্যাস তৈরি হয় যেখানে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন থাকে, সেটাকে আমরা বলি ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাস। ওকে স্যার। এরপরে আমরা পড়বো নাইট্রোজেন ফ্যামিলি। নাইট্রোজেন ফ্যামিলি কি বলা হয়? পিকটুজেন। নিকটোজেন। উচ্চারণটা পি বাদ দিয়ে করতে হবে। এটার নাম হলো নিকটোজেন। ক্লিয়ার? আচ্ছা, নিকটোজেন শব্দের অর্থ হলো শ্বাসরোধী, মানে যেটার মধ্যে শ্বাস নেওয়া যায় না। নাইট্রোজেনের মধ্যে শ্বাস নেওয়া যায় না না স্যার। স্যার। নাইট্রোজেনের সাথে অক্সিজেন আছে বলেই আমরা শ্বাস নিতে পারি। আবার তো এই কারণে এটা শুধু নাইট্রোজেন গ্যাসে আমরা শ্বাস নিতে পারি না, শ্বাসরোধ বন্ধ হয়ে যায়। এই কারণে নাম হলো নিকটোজেন। এই গ্রুপের মৌলগুলো হলো এখানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। একটু বলো তো দেখি এগুলোর নাম বলো তো দেখি, কি বলেছি আমি? নাইট্রোজেন, ফসফরাস, অ্যান্টিমনি। এই না, আর্সেনিক। আর্সেনিক, নাম করো একটা নাম। আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। হ্যাঁ স্যার। এই যে বাকি তিনটা হলো হেভি মেটাল বলা হয়। এগুলো কি বলা হয়? হেভি মেটাল। এগুলো পরিবেশ দূষণের জন্য 1 নম্বরে আছে। হ্যাঁ, বিশেষ করে আর্সেনিক। আর নাইট্রোজেন, ফসফরাস নিয়ে অনেক গ্রুপ আছে। এতে কমন ইলেকট্রন বিন্যাস কি হবে নিজেরা একটু বলো তো? এই গ্রুপের কমন ইলেকট্রন বিন্যাস কি হবে? এটা কত নম্বর গ্রুপ? 15। 15 কিভাবে হলো? এদের বাইরের সেলে কয়টা করে ইলেকট্রন আছে?
5টা করে, 5-এর সাথে 10 যোগ করলে কত হবে? 15। 15 হবে, তাই না? এদের আচ্ছা, এখানে যেহেতু 5টা আছে, তাহলে শেয়ার করবে কয়টা কটা করে? শোনো, শেয়ার করার সময় জোড়ায় জোড়ায় শেয়ার করে, কি করে জোড়ায় জোড়ায়? 5টার থেকে Share একটা করবে। দিবে না কখনো। 2টা দিবে। তাহলে 3, আর আরো যদি 2টা দেয় তাহলে 5, তাহলে 3 5 পেয়ে গেলাম। তো এর মধ্যে ব্যতিক্রম আছে নাইট্রোজেন, বুঝতে পেরেছো? এদের এই 5টা ইলেকট্রনের মধ্যে এই ইচ্ছা করলে 3টাও শেয়ার করতে পারে, 4টাও শেয়ার করতে পারে, 5টাও শেয়ার করতে পারে। আর নাইট্রোজেন একটা ব্যতিক্রমী মৌল, যার জারণ মান 1 2 3 4 5, 5। অনেকগুলো হতে পারে। আচ্ছা, আমরা পরের স্লাইডটা একটু দেখি। দেখো, ক্লাস শেষে কি আর জয়েন করব? আজকে আর জয়েন করবো না, অনেক টাইম হয়ে গেছে। ওই যে সিঙ্গেল থাকার জন্য আমাকে ব্রেক দিয়েছে ওরা, 40 মিনিট তো হয়নি, মনে হয় পার হয়ে গেছে 40। ওই যে প্রথম 5 মিনিট আমি সিঙ্গেল ছিল, এই কারণে টাইম। হ্যালো, এই গ্রুপটা একটু দেখো। এই যে নিক্টোজেন যে গ্রুপটা বা নাইট্রোজেন গ্রুপটা, এখানে এই মৌলগুলো দেখানো হয়েছে এখানে। তারপরে জি স্যার। দেখো নাইট্রোজেন গ্রুপের যে মৌলগুলো সেটা এখানে দেখানো হয়েছে। তারপরে তাদের পারমাণবিক সংখ্যা দেখানো হয়েছে। এরা প্রত্যেকই নিষ্ক্রিয় মৌল থেকে কত আগে বলো দেখি? 3 আগে। নিষ্ক্রিয় মৌল থেকে জি স্যার। 3 আগে। তারপরে এরা ম্যাক্সিমাম হলো অধাতু, প্রথম 2টা অধাতু, তারপরে হলো পরের 2টা অপধাতু, পরের 2টা ধাতু। ধাতু। তারপরে এদের কমন ইলেকট্রন বিন্যাসটা দেখো। এদের ইলেকট্রন বিন্যাস প্রথম 2টা, একটা হলো হিলিয়াম কোর, তারপরে নিয়ন কোর, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এইভাবে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আমি লিখতে পারি। এদের বহিঃশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস হলো s2p3। তাইলে অষ্টক পূর্ণতার জন্য আর কয়টা ইলেকট্রন দরকার? হ্যালো, অষ্টক পূর্ণতার জন্য আর কয়টা ইলেকট্রন দরকার? স্যার কোনটাতে? এই গ্রুপের মৌলগুলোর অষ্টক পূর্ণতার জন্য আর কয়টা করে ইলেকট্রন দরকার? 3টা করে ইলেকট্রন দরকার। হ্যাঁ, এই কারণে তাদের কমন যোজনী কত হবে? -3। নেগেটিভ যদি হয় তাহলে তাদের যোজনী হবে -3, তাই না? আর যেহেতু জি স্যার। 5টা আছে, যদি শেয়ারিং করে, তাহলে শেয়ারিং করলে কি হবে? 5টার থেকে 1 থেকে কত হতে পারে? 5 পর্যন্ত, তাই না? তো বিজোড় সংখ্যা দিয়ে আমরা বেশি বলবো, তাহলে কি হবে? 1 3 5, 4ও হতে পারে, তারপরে 1 2ও হতে পারে, ব্যতিক্রম আছে। তারপরে 3, তারপরে 4 5। দেখো এদের কি কি জারণ মান হবে? সবসময় -3। যোজনী 1 থেকে 5 হতে পারে, কমন যোজনী হবে 1 3 5, ব্যতিক্রমী যোজনী 1 থেকে 5, 1 2 3 4 5। এদেরকে কি বলি আমরা? জি স্যার। বহুযোজী মৌল। এদেরকে কি বলি? বহুযোজী মৌল। বহুযোজী মৌল। নাইট্রোজেনের প্রত্যেকটার বাইরের সেলে যেমন দেখো, নাইট্রোজেন ইলেকট্রন শেয়ার করে ত্রিবন্ধনে যুক্ত হতে পারে। এই ত্রিবন্ধন ভাঙতে অনেক শক্তির প্রয়োজন হয়, এই কারণে নাইট্রোজেন সুস্থিত। প্রকৃতির যে বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো আছে তার মধ্যে নাইট্রোজেন হলো 78% নাইট্রোজেন। ক্লিয়ার? প্রোটিন, তারপরে ক্লোরোফিল, এগুলোর উপাদান হলো নাইট্রোজেন। তারপরে নাইট্রোজেনের বহুরূপতাও আছে। ফসফরাস বহুরূপতা দেখা যায়, তোমার শ্বেত ফসফরাস, লাল ফসফরাস, কালো ফসফরাস। আচ্ছা, তোমরা কি ফসফরাস দেখেছো? হ্যালো, স্যার রিয়েলিটিতে? হ্যাঁ, বাস্তবে আমরা ফসফরাস ব্যবহার করি। আমরা দিয়াশলাইয়ের বক্স দেখছো? দিয়াশলাইয়ের জি স্যার। বক্সে যে কাঠির মাথায় যে কাঠির বক্সের 2 পাশে যে লাল একটা জিনিস লাগানো থাকে, লাল লাল ফোঁটা ফোঁটা, ওগুলো হলো জি লাল স্যার। ফসফরাস। এগুলো কি? লাল লাল ফসফরাস।
লাল ফসফরাস হলো P4 পি P4 4 অণু ফসফরাস একসাথে যুক্ত অবস্থায় থাকলে সেটা হলো লাল ফসফরাস। তারপরে আছে শ্বেত ফসফরাস। শ্বেত ফসফরাসটা হলো অত্যন্ত সক্রিয়, সেটা হলো শুধু পি, বুঝতে পেরেছো? আর জি স্যার। লাল ফসফরাস কিছুটা কম সক্রিয়, এটা বক্সের গায়ে লাগানো থাকে। তাইলে ওই যে ফসফরাসের সাথে আবার যদি অন্য মৌল যেমন ধরো সালফার, কার্বন এগুলোর ঘর্ষণ লাগে তখন ফসফরাস জ্বলে ওঠে, বুঝতে পেরেছো? লাল এই ফসফরাসের সাথে বক্সের দুপাশে ফসফরাস লাগানো থাকে, আর এই যে কাঠিগুলোর মাথায় যে কালো যে জিনিসটা ওখানে সালফার, কার্বন আবার ফসফরাস দেওয়া থাকে। তাইলে একটু ঘষা লাগবে। লাল ফসফরাসটা কি আমাদের জন্য ক্ষতিকর? হ্যাঁ। তারপরে নাইট্রোজেনের যে বিক্রিয়াটা, এটা একটু দেখো, এই যে এটা। তো তোমরা এই জিনিসটা একটু পড়ো, গ্রুপ কেমিস্ট্রি পড়ে আমাকে পরের ক্লাসে আমি কিছু জিজ্ঞাসাবাদ করব। তোমরা গ্রুপ 15 এর মৌলগুলো, এই বিক্রিয়াগুলো একটু পরে রাখো, একটু তাড়াতাড়ি করতে হবে। আর আমরা হ্যালোজেন তারপরে গ্রুপ 16, 17 পরেই আমরা শেষ করে দিব এই অংশটা, বুঝতে এরপরেই তো পেরেছো? 4th চ্যাপ্টার, তাই না স্যার? হ্যাঁ এরপরে 4th চ্যাপ্টার ধরবো আমরা। হ্যাঁ, এরপরে আমরা পড়বো পর্যায়ভিত্তিক ধর্ম, ওই যে আয়নীকরণ বিভব কি, ইলেকট্রন আসক্তি কি, তড়িৎ ঋণাত্মকতা কি, এবং পর্যায় সারণীতে জি স্যার। মৌলগুলোর এগুলো কিভাবে চেঞ্জ হয়, এগুলো আমরা পরে। তো থ্যাংক ইউ তোমাদের। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা। স্যার আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম